ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, অরুণ প্রাতেরও তরুণ দল, চল রে চল রে চল। নজরুল বলেছিলেন ছাত্র যুব সম্পর্কে, ছাত্র যুব সমাজ সম্পর্কে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন এই লাইন দিয়ে এই সাক্ষাৎকারের অবতারণা করলাম, এই সূচনা করলাম? কারণ অনুব্রত মণ্ডল বেলাগাম, অশ্রাব্য, ভয়ঙ্কর আক্রমণ করার পরে বীরভূম জেলার ছেলেটির নাম আমার মনে নেই, ছোট ছেলে, সে ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তার পরিচয়। সে একটি ফেসবুক লাইভ করে আবারও বীরভূমের বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। স্যার, এই প্রবণতা সম্পর্কে আপনি কি বলবেন? আপনিও তো ছাত্র যুব রাজনীতি করে উঠে আসা মানুষ। দেখুন, একটা কথা খুব স্পষ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে যে 2011 সালের পর থেকেই তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক কার্যকলাপ, তা হচ্ছে পুরোপুরি লুম্পেন সংস্কৃতির ব্যবহার এবং লুম্পেন সংস্কৃতি দিয়ে পশ্চিমবঙ্গের যুব সমাজকে লালন পালন করা। এটা প্রথম দিকে অনেকেই বুঝতে পারেননি, অনেকেই বলেছেন, আমাকে যেন কিছুদিন আগে একজন বললে কী হবে, কি সাবলটার্ন, সাবলটার্ন মানে কি অসভ্য কথা বলা, অশ্লীল কথা বলা। সাবলটার্নদের জীবন ধারণ সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? কিন্তু কিছু কিছু শব্দ আছে বাজারে ছেড়ে দিয়ে তার মধ্যে খুব একটা অতিরিক্ত বুদ্ধিমত্তার প্রকাশ ঘটানো হয়, যে গালাগালি দিচ্ছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রকাশ্য সবাই গালমন্দ করেন, অশ্লীল শব্দ বলেন, যে সমস্ত কথা সাধারণভাবে কোনো দায়িত্বশীল মানুষ, আমি রাজনৈতিক নেতার কথা বাদই দিলাম, তাদের তো অনেক উচ্চস্তরের ভাবনা হতে হবে, কিন্তু সাধারণভাবেই যারা একটু সামান্য ভদ্র, শিক্ষিত, সভ্য জীবন যাপন করেন, যাদের সঙ্গে ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমাজ জীবনের সম্পর্ক আছে, যে সমস্ত শব্দ তারা শুনলে পরে কানে আঙুল দেবেন, সেই শব্দ রাজ্যের মুখ্যমন্ত্রীও ব্যবহার করেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই শব্দ ব্যবহার করেন, এবং যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি থানায় গিয়ে অফিসার ইনচার্জকে বলেছেন থাপ্পড় মারব ইত্যাদি যে সমস্ত কথা বলেন, জনসভায় দাঁড়িয়ে বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বোধহয় মনমোহন সিং, যে আমি কি গিয়ে থাপ্পড় মেরে আনবো, আমি কি কান ধরে নিয়ে আসবো, মানে এই ধরনের অশ্লীল, আমি এটাকে অশ্লীলই বলছি, শব্দ মুখ্যমন্ত্রী বা হবু মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন বেরোয়, তখন নিচের তলায় তাদের কর্মীরা মনে করেন যে আমাদের তো আরও কঠোর হতে হবে। এবং আজকে যেটা নিয়ে আপনারা খুব চিন্তা করছেন, আলোচনা করছেন, আপনারা জেনে রাখুন, এই ভাষাতেই অনুব্রত মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা, সরকারি কর্মচারী, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এবং এই রাজ্যের পুলিশের মনোবল তাদের সেদিনই ভেঙে গিয়েছে, যেদিন তারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্বৃত্তদের পক্ষে আছেন এবং দুর্নীতি হলে সে দুর্নীতির পক্ষে আছেন। অতএব পুলিশ এই কথা শুনে অভ্যস্ত, তারা মাথা নিচু করে থাকেন। তারা তাদের যে নৈতিক দায়, সেটা হচ্ছে রুল অফ ল মেনটেন করা। কনস্টিটিউশনাল ডেমোক্রেসির মূল কথা হচ্ছে রুল অফ ল, সেটাকে তারা কার্যকর করেননি। গর্ব করে অনুব্রত বলতেন যে 5 মিনিট সময় দিলে এর মধ্যে যদি কে বিকাশ ভট্টাচার্য সিপিএম, কে মান্নান কংগ্রেস, তো বুঝি নাই, হাঁটিয়ে দিন, তাহলে আপনার আগুন জ্বালিয়ে দেবো, চুরমার করে দেবো। এই কথা শুনেও ডিএসপি চুপ করে থাকেন। তাহলে সেই ডিএসপি বা পুলিশের ওপর কর্তারা কী করে আশা করেন যে অনুব্রত বা তাদের অনুগামীরা সম্মান দিয়ে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন? আমি বারবার বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারা যেন তৃণসম দহে। আজকে গোটা পুলিশ প্রশাসন তারা অন্যায় সইতে সইতে এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে তাদের কথায় কথায় গালমন্দ করতে, একেবারে অত্যন্ত নিম্ন স্তরের গালমন্দ, মানে এটা মানে মনুষ্য সমাজে নয়। আমি তো বলছি এটা কোনো ভদ্র সভ্য সমাজে এটা হতে পারে? আমরা দেখেছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীরা আইএএস অফিসারদের আপনি সম্মান করে কথা বলতেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে আইপিএস অফিসারদের বলছেন তুমি তো ঠিকমতো কাজ করো না, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। আইএএস অফিসারদের বলছেন এই শোনো তো কী বলছে। তাহলে একজন মুখ্যমন্ত্রী যদি আইএএস আইপিএস অফিসারদের আপনি বলে সম্বোধন করার মতো সাধারণ রুচিবোধ না দেখাতে পারেন, এবং সেটা আইএএস অফিসারে মেনে নিচ্ছেন, খিচুড়ি বিলি করছেন। আমি তো শুনেছি, আমার তো শোনা কথা, তখন বোধহয় কে হাজরা ছিলেন আইসিএস অফিসার, বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তি, তাকে বলেছিলেন তুমি, তিনি বলেছেন আপনি আমাকে তুমি বলে সম্বোধন করবেন না।
আমারও যে পদমর্যাদা আছে, আমিও যে একটা দায়িত্বশীল পদে আছি, সেই সম্মানবোধ যাদের নেই তাদের পক্ষে এই রকম অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে হবে। এবং ব্যবস্থা না নিয়ে এখন এখানে উনি আইনি পদ্ধতি দিচ্ছেন, নোটিশ করো, তুমি এসো, এই টিকবে নাকি? নোটিশ করো, তুমি এসে, যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দরকার সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে তুমি হঠাৎ আইনি পদ্ধতি যাওয়ার চেষ্টা করছো, তথাকথিত আইনি পদ্ধতি, এটাতে তুমি তাকে প্রশ্রয় দিয়েছো। ওই ইন্সপেক্টর, এসপি, ডিএসপি তারা অনুব্রতকে দেখলে স্যালুট মারেন, এবং আজকে দেখলাম তো কোনো এসপির অফিসে থেকে অনুব্রত ছবিও আছে, কাট আউট আছে। তবে সুতরাং এরা কী করে আশা করবেন যে সাধারণ মানুষ এদের প্রতি ভরসা রাখবেন? তৃণমূল কর্মীদের গালাগালি করবেন, এটাই তো রীতি, কেন তারা তো তাদের নেত্রীকে দেখেছেন। স্যার, পরের প্রসঙ্গে আসবো, তার আগে জিজ্ঞেস করি, অনুব্রত মণ্ডল যাই করে থাকুন, উনি আজকে শয্যাশায়ী, অসুস্থ, ওনার প্রতি কি আপনি সহানুভূতিশীল? অন্তত আমরা জানতে পারছি যে ওনার জেলা অফিস থেকে 200 মিটার দূরে এসপি অফিসে যেতে পারছেন না। ব্যক্তিগতভাবে যদি কোনো মানুষ অসুস্থ হন, নিশ্চয়ই তার সুস্থতা কামনা করব, কিন্তু যারা অসুস্থতার বাহানা করেন তাদের প্রতি তো করুণা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। যিনি তার পার্টি অফিসে যেতে পারেন, সেখান থেকে থানার দূরত্ব সে 200 মিটারই হোক বা 1 কিলোমিটারই হোক, যিনি যান না অসুস্থতার বাহানা দিয়ে, তাকে নিয়ে আলোচনা করাটাই হচ্ছে আমাদের। এবং এখনই অডাসিটি দেখাতে পারবেন, কারণ উনি জানেন তো। আরে উনি তো এই ভাষায় পুলিশের সঙ্গে কথা বলেছেন। এটা এমন নয় যে অনুব্রত হঠাৎ প্রথম দিন মুখ ফুসকে বলে ফেলেছেন, এবং তারা এখন ডিফেন্স খাড়া করার চেষ্টা করছেন এই সময় পেয়ে। এখন বললাম কি এআই নাকি ব্যবহার করা হয়েছে, প্রথমে সেরকমই দাবি করা হয়েছিল। কি বলবেন, মানে আগামী দিনে স্যার কি হবে জানি না, এই বিষয় নিয়ে শেষ যে দু একটা কথা বলবো, তারপর তো অবশ্যই চাকরির প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে গেলে ঢুকতেই হবে। চাকরি চুরি রাদার, আমি এই প্রসঙ্গে যেটা বলার, যে আমার যখন ঘটনা ঘটেছিল তার পরের দিনই যখন আপনার প্রতিক্রিয়া দিচ্ছে, আপনি বলেছিলেন যে আদৌ কিছু হবে না। আমি ভেবেছিলাম, বা অনেকেই ভেবেছিলেন, যে এসপি নিজে যখন প্রেসকে বলছেন যে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশান নেব, তখন ভাবা গিয়েছিল কিছু হবে, কিন্তু আদতে দেখলাম একটা ছোট্ট ক্ষমা, এবং সেই ক্ষমার মধ্যে বিস্তর টেকনিক্যাল মিস্টেক। দিদির পুলিশকে কেউ কিছু বললে দিদির পুলিশ বলতে, উনি পশ্চিমবঙ্গ পুলিশকে দিদির পুলিশ বলছেন কেন? ওরা এইভাবে তো শিখেছেন, ও তাই মনে করেছেন। তো মমতা ক্ষমতায় এসে এটাই তো বলেছেন যে প্রশাসন মানেই তৃণমূল। প্রশাসনিক সভায় তৃণমূল নেতারা থাকেন, সেখানে আইএএস অফিসাররা তারা থাকেন, তারা আপত্তি করেন না। তাহলে তারা যদি তাদের নিজস্ব সম্মাননা বজায় রাখতে না পারেন, পদমর্যাদা সম্পর্কে সচেতন না হন, তাহলে তৃণমূলের নিচু তলার কর্মীরা এই কথা বলবেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এবং আপনি দেখুন যে তারপরে উনি একটি ভিডিও বার্তা করলেন, এবং কি অদ্ভুত, ওনার অ্যাজ কোনো বডি ল্যাঙ্গুয়েজে বা কোথাও কোনো ক্ষমা চাওয়ার ব্যাপার নেই। উনি উল্টে বললেন বিজেপির কাছে কি করে এই ভয়েস রেকর্ড গেল সেটা তদন্ত করে দেখতে হবে, কোনো চক্রান্ত নয় তো। মানে বিজেপির কাছে যাওয়াটা অন্যায়, ওনার বলাটা অন্যায় নয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং আবার একটা বিষয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি এখন বিদেশে আছেন। আমরা জানতে পারছি তিনি নাকি রেগে লাল হয়ে গিয়েছেন, কোট আনকোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কোথায় ছিলেন, যেদিন সাগর ঘোষ হৃদয় ঘোষের ঘটনা ঘটলো, তিনি বলার পরে বোম মারুন, তারপরে আপনাদের সেই ঘটনা ডিএসপিকে দাঁড় করিয়ে রেখে চুরমার করে দেবো, তারপরে গাঁজা কেস দিয়ে তুলিয়ে দাও, তখন কোথায় ছিলেন? দেখুন, আমি কোনো ব্যক্তি নেতাকে বিশেষ গুরুত্ব দিতে চাই না, কিন্তু যিনি বলেন এনকাউন্টার করে উড়িয়ে দিন, তার কাছে বা তার সেনা বাহিনীর কাছে কি আশা করতে পারেন? একেবারেই। সুতরাং ওই রেগে লাল কি রেগে নীল এগুলো বলতে হয় খানিকটা তথাকথিত ভাবমূর্তির প্রতিটা প্রলেপ দেওয়া, ড্যামেজ একটা কন্ট্রোল করার কিচ্ছু না। এবার এই জায়গায় দাঁড়িয়ে স্যার, আমার আপনার কাছে পরবর্তী বিষয় যেটা প্রশ্ন, যে নতুন করে আমরা জানতে পারছি একটা বিভিন্ন মহল থেকে, বিশেষ করে আইনজীবী মহল থেকে, ওয়াকিবহল মহল থেকে একটা জিনিস বলা হচ্ছে, যে নতুন করে একটা চাকরি চুরির ফাঁদ পাতল সরকার। এটা যতটা আপনি বলা সম্ভব হয়, আদৌ যদি চুরির ফাঁদ হয়ে থাকে তাহলে সেটা কেন, যতটা বলা সম্ভব আপনি কেন? দেখুন, আমার যদি লক্ষ্য থাকে যে আমি বেআইনিভাবে টাকা নিয়ে যাদের চাকুরি দিয়েছি তাদের চাকরি বাতিল হয়ে গেল, তাহলে আমার নৈতিক বোধ থেকে যদি থাকে, কি হয় যে ঠিক আছে, তাহলে আমি ভুল করে ফেলেছি, সংশোধন করে নিতে হবে, আমি ঠিকভাবে করব। কিন্তু এখানে নৈতিকতা কোথায় কাজ করছে, যে যাদের চাকরি চলে যাবে তাদের তো টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত তারা দেবে কেন? আমি শুনলাম সরকার থেকে নাকি আবেদন করা হয়েছে। আমি জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিরা কী পদক্ষেপ নেবেন, কিন্তু খুব কড়া পদক্ষেপই আশা করছি, এবং এটা আসবেই। সরকার তিনি দুর্নীতিগ্রস্তদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করছেন যে তারা টাকা ফেরত কোত্থেকে দেবে।
তার মানে সরকার স্বীকার করছেন তারা টাকা দিয়েছেন, তবেই তো ফেরতের প্রশ্ন। হ্যাঁ, এবং তাদের বাঁচাবার জন্যেই যে সমস্ত পদ্ধতি, সেই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে। এবং এটা হচ্ছে চৌর্যবৃত্তিকে আবার নতুন করে আইনি সুরক্ষা দেওয়ার একটা পরিকল্পনা। চৌর্যবৃত্তি এবং চৌর্যবৃত্তি হচ্ছে আদর্শ, স্বচ্ছ নিয়োগ, শিক্ষার মান আদৌ আদর্শ নয়। স্যার, একটা প্রসঙ্গ বারবার করে উঠে আসছে যে কোনো জাতীয় কোনো সংস্থাকে দিয়ে, নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে, নিরপেক্ষ মিনস যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনস্থ নয়, সেরকম কোনো সংস্থাকে দিয়ে যদি এই পরীক্ষা করানো যেত, তাহলে কি সেটা বেটার কিছু হতো? মানুষের তো আস্থা, যারা পরীক্ষার্থী বহু লোক আমাকে বলছেন যে স্যার এদের দিয়ে যদি আবার পরীক্ষার ব্যবস্থা করা হয়, সেই পরীক্ষাটাও কি স্বচ্ছতার সঙ্গে হবে? তো একটা সরকারি সংস্থা তার বিশ্বাসযোগ্যতা যদি এই জায়গায় পৌঁছে গিয়ে থাকে, তাহলে আপনি কি মনে করবেন? একসময় তো পশ্চিমবঙ্গের বোর্ড সম্পর্কে গোটা দেশে একটা সম্মাননা ছিল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মান নির্ণয় অত্যন্ত উঁচু মানের। একদম। আমরা তো আমাদের সময় অন্তত পক্ষে দেখেছি, পরবর্তীকালে দেখেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে লোকে রেসপেক্ট করতো। এখন সেইখানে সাধারণ যারা শিক্ষকতার কাজে নিজেদের নিযুক্ত করতে চান, তাদের মধ্যে ব্যাপক প্রশ্ন যে এই মেশিনারি কি আদৌ সততার সঙ্গে কাজ করতে পারবেন? মেশিনারি থেকে কিন্তু স্পষ্ট দৃঢ়তার সঙ্গে বলা হচ্ছে না যে আমরা করতে পারি, যারা অন্যায় করেছে, দুর্নীতি হয়েছে, তাদের বাদ দিচ্ছি, আমরা স্বচ্ছতার সঙ্গে করব। এই রাজ্যের একমাত্র দাবি হওয়া উচিত ছিল, তথাকথিত মানবিকতার মুখ যারা দেখছেন তাদেরও বলি, আপনারা প্রকৃতপক্ষে দুর্নীতির পক্ষেই সওয়াল করছেন মানবিকতার আড়ালে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের নাম জনসমক্ষে টাঙিয়ে দেওয়া, এবং যাদের কাছে দিয়েছেন তাদের নাম। সরকারের পক্ষ থেকে যে আমি সরকার, আমার কাছে মনে হয়েছে এরা সবাই দুর্নীতিগ্রস্ত, এদের লিস্ট টাঙিয়ে দিলাম। তাহলে অন্ততপক্ষে মানুষ বুঝতে পারছেন যে স্বচ্ছতার একটা ধাপের দিকে এগোচ্ছে। সেটা তো করছেন না। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনার কাছে খুব ইন্টারেস্টিং, আমার একজন দর্শক বন্ধু আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে প্রশ্ন করেছিলেন আমার ইনবক্সে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার সরকারের লিগ্যাল অ্যাডভাইসার হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আসতে বলেন, আমন্ত্রণ জানান, আপনি কি তাহলে তাকে সহায়তা করবেন, আইনি সহায়তা দেবেন? বুঝলাম না প্রশ্নটা। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি কাজের জন্য? হ্যাঁ, মানে সরকারের, আমি জানি না এরকম কোনো পদ হয় কিনা, মানে মোট কথা সরকারকে আপনি আইনি সহায়তা মানে পরামর্শ দেবেন কিনা? মমতা পাগল হতে পারে, আমি পাগল নই। আচ্ছা, এক কথায় উত্তর। এবার একটু পরের বিষয়ে আসতেই হচ্ছে, কারণ আজকে আপনি জানেন যে প্রধানমন্ত্রী, আপনি যার সমালোচনায় বারবার সোচ্চার হয়েছেন এবং ভক্তদের দ্বারা বেশ কয়েকবার আপনি ভার্চুয়ালি এবং ভার্বালি আক্রান্তও হয়েছেন। আজকে প্রধানমন্ত্রীর পরে আজকে অমিত শাহ আমাদের রাজ্যে এলেন এবং 26-এ মোটামুটি তৃণমূলের মৃত্যুঘণ্টা উনি বাজিয়ে দিলেন। তাহলে তৃণমূলকে এবার বিজেপি, মানে আপনারা কোথায়? হ্যাঁ, তৃণমূল যদি মরে বিজেপিও মরবে। এটা এই যে মৃত্যুঘণ্টার কথা বলছেন, এটা বার্তা যাচ্ছে যে তৃণমূলকে বাঁচা যাতে আমরা বাঁচি। আপনি লিখে নিন, তৃণমূল যদি মরে যায় পশ্চিমবঙ্গ থেকে, তাহলে বিজেপিও মরে যাবে। কেন? বিজেপির লালন পালন কৃষিক্ষেত্র হচ্ছে তৃণমূল। সুতরাং তৃণমূল গেলে বিজেপি গেল। অতএব পশ্চিমবঙ্গের মানুষের পরিষ্কার বোঝা উচিত, যদি আমরা তৃণমূলের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমাদের রায় প্রয়োগ করতে চাই, তবে সেই রায়টা বিজেপির বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। কেন? বিজেপি গোটা দেশ জুড়ে, আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি, গোটা দেশ জুড়ে বিভাজনের পরিকল্পনা করছেন। যে দেশের প্রধানমন্ত্রী শুরু করেছিলেন মুসলমান হিন্দু দিয়ে, শেষে গেছেন ছোট চোখ। এই ছোট চোখ বলা মানে গোটা উত্তর পূর্ব ভারতের মানুষকে অপমানিত করা। এবং একজন মহিলা, আমি দেখলাম একটা চিঠি লিখে নিন, ওপেন লেটার টু প্রাইম মিনিস্টার। জানি না প্রাইম মিনিস্টার সেগুলো পড়বেন কিনা, পড়লেও বুঝবেন কিনা। এবং আরও মারাত্মক, দেখুন, আবেগে সুরসুরি দেওয়া যায়। আমার শরীরে রক্ত বইছে না সিঁদুর বইছে? ভারতবর্ষে কত সংখ্যক মহিলা সিঁদুর দেন আর কত সংখ্যক মহিলা সিঁদুর দেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহলে সর্বত্রই একটা ক্ষুদ্রাংশ, তাদের যারাই পালিত হচ্ছে, অন্তত ভগ্নাংশ, ঠিকই বলেছেন, ধরে নিলাম ক্ষুদ্রাংশ, ভগ্নাংশ, বৃহৎ ভগ্নাংশ। তাহলে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন না, তিনি একটা অংশের প্রধানমন্ত্রী হলেন। এই যার দৃষ্টিভঙ্গি,
তিনি দেশ চালাবেন। আমার দর্শকদের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে সেই জায়গা থেকে, এবং তারা প্রত্যেকেই অত্যন্ত প্রগতিশীল, দু একজন ব্যতিক্রম থাকতে পারেন। সেই জায়গা থেকেই আমি বলছি যে সিঁদুর তো সত্যি কথা বলতে অপারেশন সিঁদুর নামকরণ হয়েছে, তার বিরোধিতা কোনো রাজনৈতিক দল করেননি, আপনারাও করেননি। আপনারা বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু এই একটা ডিসকোর্সও আস্তে আস্তে তৈরি হচ্ছে যে অনেক আধুনিক মানুষই তারা হতে পারেন ধর্ম পরিচয় হিন্দু, তারাও সিঁদুর পরেন না তো কী হয়েছে? হ্যাঁ, মানে পড়বেন কেন? যদি আমরা এই সিঁদুরের পেছনের যদি কারণটা খুঁজতে খুঁজতে যাই, তার উৎসটা কি? সেটা কি নারী স্বাধীনতার পক্ষে খুব একটা উজ্জ্বল? তবে তাকে যদি প্রসাধন হিসেবে ব্যবহার করা হয় তাহলে বলার কিছু, এগুলো তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে না একেবারেই। কিন্তু আমাদের তো খুঁজতে, আমি দেশের নায়ক, আমার কাজ হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া হচ্ছে দেশের নায়কের দায়িত্ব এবং কর্তৃত্ব। আমি সেই মানুষকে ক্রমশ অন্ধকার থেকে অন্ধকারতর জায়গায় নিয়ে যাচ্ছি। যোগীর উত্তরপ্রদেশে দলিতেরা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে পারবে না, এবং আজকে দেখলাম একটা ম্যারেজ হলে তারা বিয়ে দিচ্ছেন, সেই ম্যারেজ হলে পর্যন্ত আক্রমণ করা হয়েছে যে বিয়ে করতে যাবে না। এটা কোন ভারতবর্ষ? যে দলিতদের গান্ধীজি হরিজন বলেছিলেন, এবং তার মানে অনেক কাজকর্ম রয়েছে দলিত, যে দলিতেরা ভারতবর্ষের মানুষকে খাইয়ে বাঁচিয়ে পরিয়ে রেখেছে। সুতরাং এই দেশ আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই ভারতবর্ষ দেখব। স্যার, এই নিয়ে অবশ্যই একটা সম্পূর্ণ এপিসোড আপনার সঙ্গে করা যায় বা একাধিক এপিসোড করা যায়। আমি একটা খুব জাস্ট আপনাকে একটা টাচ করতে বলছি এই জায়গাটা দাঁড়িয়ে। এই যে বিভাজনের রাজনীতি, সত্যি কথাই তো এখন আর তো বিষয়টা হিন্দু মুসলিমদের মধ্যে নেই, এখন ছোটো চোখ বড় চোখে আসছে, এবং দলিতদের কি ভয়ঙ্করভাবে পায়ে মারা হয়েছে প্রকাশ্যে, পুলিশ তারা পারছে না, তারা আর্তনাদ করছে, গুনে গুনে 10টা ঘা। এটা কি আইন বিরোধী নয়? আইন বিরোধী কি ন্যূনতম মানবতা বোধ বিরোধী? আইনের প্রশ্ন তো পরে, আইন তো হবে মানবতার অধিকার, মানুষের অধিকার রক্ষার জন্যে, এবং ন্যূনতম যে সাধারণ বোধ বুদ্ধি থাকে, একটা মানুষকে তুমি ধরে পেটাতে পারো? আমার আজকাল মনোবিজ্ঞানীরা বলছেন যেমনকি সন্তানকে পর্যন্ত তার পিতামাতা অত্যাচার করবেন না, যাতে তার মনের মধ্যে একটা শঙ্কা থেকে যায়, ভয় থেকে যায়, তার মনোবিকাশ হবে না। আর এদেশে আমার ভারতবর্ষ, যে ভারতবর্ষের স্বপ্ন মহাত্মা গান্ধী দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ দেখেছিলেন, যে ভারতবর্ষ বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন, এমনকি রামকৃষ্ণ সারদাও তো এই কথা বলতেন না, তারা তো মানুষের মিলনের কথা বলেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমার একটা প্রশ্ন আপনার কাছে রইল, যে আপনি নিশ্চয়ই সেই ভিডিও ক্লিপ দেখেছেন, আমি নাহলে আপনাকে পাঠিয়ে দেবো, মানে রাস্তায় প্রকাশ্যে পায়ের তলায়, মানে শরীরের সবথেকে সংবেদনশীল জায়গায় পায়ের তলায় আঘাত করা মানে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় একেবারেই। স্যার, এই বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আপনার সংগঠনের পক্ষ থেকে করা যায় না? নিশ্চয়ই করা উচিত, করা যায় তো। এটা যে উত্তরপ্রদেশও হয়েছে, ওখানে গিয়ে করার দরকার নেই, ওখানকার লোকেদের আমরা বলছি তারা ব্যবস্থা নেবে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বত্রই কিছু কিছু ক্ষেত্রে মানুষ আছেন যারা আইনি ব্যবস্থা নিচ্ছেন। স্যার, একদম শেষ দিকে এসছি, দুটো প্রশ্ন করবো। এই যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বিজেপির এবং দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না, আজকে জামাইষষ্ঠী ইত্যাদি, আমি এই ধরনের মানে এই বিষয়ে যাচ্ছি না, মানে এগুলো তো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডিসকোর্স হতে পারে না, আমি একদম রাজনীতির কথা বলবো। শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পাশে বসে, তিনি অবশ্যই সভা আলো করে থাকবেন, কিন্তু প্রধানমন্ত্রীর নজরে কি আছে? না হলে আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার যে যখন যে ক্যাবিনেট এই ডিসিশন নিয়েছিল এই চাকরি চুরির যে ব্যাপার 2016 সালে, তখন শুভেন্দু অধিকারী মেদিনীপুর জেলার দায়িত্বে ছিলেন, মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন। এই দুটি জেলায় সবথেকে বেশি অভিযোগ, তথ্য বলছে, আমি বলছি না। তারপরেও এই জায়গায় কেন রাখছেন শুভেন্দু অধিকারী? বিস্মিত হচ্ছেন কেন? বিজেপির নেতারা কি দুর্নীতির সঙ্গে যুক্ত নন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুক বাজিয়ে বলতে পারবেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন? বলেছেন, তিনি বলতে পারবেন যে রাফায়েল ডিলটা ওইভাবে কেন করলেন? আজকে রাফায়েল তো সম্পূর্ণ ব্যর্থ, তিনি সত্য আড়াল করার চেষ্টা করছিলেন, এখন তো আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ বলে ফেলেছেন সত্য কথা। তিনি বলতে পারবেন পিএম কেয়ার্স ফান্ডের হিসেব কী? তিনি বলতে পারবেন লোক ট্রায়াল বন্ডে এত টাকা তারা কোথা থেকে পেলেন? পিএম কেয়ার ফান্ড তো স্যার 20 পাউন্ড জলে চলে গেল। সুতরাং মোদিও এবং বিজেপিও তারা বেছে বেছে এমন লোককেই নেবে যারা দুর্নীতি করতে পারে। দুর্নীতি করতে পারবে না এমন লোক কখনোই বিজেপির উচ্চ নেতৃত্বে পৌঁছতে পারবে না। সেজন্যই আমি বলি যে মমতা যদি যায় বিজেপিও যাবে, কেন গোটা পশ্চিমবঙ্গের মানুষকে নির্দিষ্টভাবে দুর্নীতি বিরোধী লড়াইয়ের জায়গা থেকে
রাজনৈতিক প্রশাসনকে বিচার করতে হবে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, একদম যখন গত বছর ইলেকশনের সময়, এই সময় ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশন, সেই সময় পিএম কেয়ার ফান্ড নিয়ে একটা তরঙ্গ তৈরি হয়েছিল, একটা ওয়েভ, একটা রিপল এফেক্ট তৈরি হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম যে পিএম কেয়ার ফান্ডের ব্যাপারটা আস্তে আস্তে 20 বাঁও জলে চলে গেল। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি আবার নতুন করে এই পিএম কেয়ার ফান্ড, কারণ আপনারাই হচ্ছে ইলেকট্রাল ফান্ডের ব্যাপারটা সামনে এনেছিলেন, সব সময় জানবেন যে পিএম কেয়ার ফান্ড একটা গুরুত্বপূর্ণ দুর্নীতির উৎস বিজেপির পক্ষে এবং দেশের প্রধানমন্ত্রীর পক্ষে। যখনই দেখবেন কোনো রাজনৈতিক নেতা বা কেউ সত্য প্রকাশ করতে দ্বিধা করেন, তখন জানবেন এর পেছনে দুর্নীতি আছে। তা নাহলে পিএম কেয়ার ফান্ডের সম্পর্কে স্বচ্ছতার সঙ্গে সমস্ত কথা মানুষকে জানিয়ে দিতে বাধা কোথায়? আপনারা আইনের আওতায় যাবেন, আওতায় নিয়ে আসবেন? চেষ্টা করবো, আমরা চেষ্টা করছি তো। কারণ ইলেকট্রাল ফান্ড একমাত্র আপনার দল নেই, আপনারাই সুপ্রিম কোর্টে ইলেকট্রাল বন্ডের একটা আইন হয়েছিল, বুঝুন, সেই জন্য আইনটাকে চ্যালেঞ্জ করা গেছে, কিন্তু পিএম কেয়ার ফান্ডের জন্য কোনো আইন নেই। পিএম কেয়ার ফান্ড তারা সিএজির কাছে তত অ্যাকাউন্টিংয়ের জন্য যায় না। পিএম কেয়ার ফান্ডটা হচ্ছে এটা দুর্নীতিমূলক পদ্ধতিতে টাকা উপায়ের জায়গা। এখন আপনি বলতে গেলে তো আপনার কাছে কোনো তথ্য নেই, মামলা করতে গেলে খানিকটা তথ্য দরকার। ঠিকই তাই। হ্যাঁ, ইলেকট্রাল বন্ড আইন করেছিল, আমরা চ্যালেঞ্জ করেছিলাম। ইলেকট্রাল বন্ডের থেকে পিএম কেয়ার ফান্ড বড় দুর্নীতি, অনেক বড় দুর্নীতি, অনেক বড় দুর্নীতি। আপনি একটা জিজ্ঞাসা করবেন যে কোনো বিজেপি নেতাকে যে পিএম কেয়ার ফান্ড সম্বন্ধে তোমাদের কি বক্তব্য, বলবেই না। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বললাম। আপনারা যারা এই এপিসোডটি দেখলেন, পিএম কেয়ার ফান্ডের বিষয়টি কিন্তু 20 মাও জলে আস্তে আস্তে চলে গিয়েছিল। আমরা সেটাকে আবার কিন্তু মাটি খুঁড়ে তুলে আনার চেষ্টা করলাম, এবং ইলেকট্রাল বন্ডের বিষয়কে যিনি সামনে নিয়ে এসেছিলেন, যিনি ধাক্কা দিয়েছিলেন সরাসরি বিজেপি শাসক দলকে, বিজেপি বলে নয়, আমি বলবো শাসক দলকে, যেই শাসক দল হয়ে থাকুন না কেন, বিজেপি, সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস, যে দলই হয়ে থাকুন না কেন, যে দলই অন্যায় করুন না কেন, আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যই কিন্তু এই দলকে, এই বিষয়কে সামনে নিয়ে এসেছিলেন। পিএম কেয়ার ফান্ডের কী ভবিষ্যৎ হয়, আদৌ কি দুর্নীতি সামনে আসবে, নাকি অন্ধকারের অতলে, বিস্মৃতির অতলে তলিয়ে যাবে, তা সময় বলবে। এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার। নমস্কার।